সাহিত্যের প্রতি অনুরাগ, এই অনুরাগটা আমার উত্তরাধিকার সত্যি। সাহিত্য এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে আমরা শিশু শিক্ষার্থীকে একজন প্রকৃত মানুষ হওয়ার পথে আমরা সাহিত্য ভাবনার মধ্য দিয়ে তাকে এগিয়ে দিতে পারি। আমার মনে হয় না যে ওই ছাত্রদের হাতে হাতে মুঠোফোনটা পৌঁছে দেওয়া খুব একটা শুভ প্রয়াস। আজ আমরা যার সাথে কথা বলবো তিনি কর্মান্ত প্রাণ একজন মানুষ। কর্মের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে নিজেকে যুক্ত রাখাকেই তিনি তার বেঁচে থাকার সার্থকতা বলে মনে করেন। আজ আমরা কথা বলবো মাননীয় শিক্ষক শ্রী উৎপল অধিকারীর সঙ্গে। রবীন্দ্র ভাবধারায় জারিত এই মানুষটির কাছে অবসর বলে কিছু নেই। তাই শিক্ষকতার পাশাপাশি তিনি নিজেকে ব্যস্ত রাখেন কখনো চিত্রাঙ্কনে, কখনো আবৃত্তি চর্চায়, কখনো নাট্য চর্চায় বা কখনো উদ্যান পরিচর্যায়। তার জীবন অভিজ্ঞতা, জীবন দর্শন ও সুপরামর্শের জন্য অবশ্যই দেখুন গুণীজনের সঙ্গে সুমন অনুষ্ঠানটির আজকের এই বিশেষ পর্বটি। সাহিত্যিক অনেকেরই প্রিয়, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথে যাপন করি আমি, এটা একজন শিক্ষক হিসাবে আমি ভীষণ সুখ লাভ করি, সুখানুভব করি। আমি আমি হয়ে ওঠার পিছনে যার অবদান, যেটা একেবারে আমাদের আলোচনার শুরুতেই আমি বললাম, যেদিন তিনি অমৃতলোকে যাত্রা করলেন সেই দিনটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে যন্ত্রণার দিন। অবসর যাপন আমার হয় না, কারণ আমি কর্মে বিশ্বাসী। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। আমাদের প্রত্যেকের এই কবিতাটি অত্যন্ত প্রিয় এবং জানা, কিন্তু বাস্তব জীবনে আমরা কতটা বাস্তবায়িত করতে পারি সে বিষয়ে আমাদের নিজেদেরই অনেক সংশয় থাকে। কিন্তু আজকে আমরা অতিথি হিসেবে যাকে আমাদের মধ্যে পেয়েছি, তিনি এই কবিতার প্রতিটি লাইন যেন তার জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করে চলেছেন প্রতিদিন, প্রতিক্ষণ। আমাদের সৌভাগ্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সবার প্রিয় মাস্টারমশাই মাননীয় শ্রী উৎপল অধিকারী মহাশয়কে। উৎপলদা নমস্কার। 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 আজকে আমরা উৎপলদার কাছ থেকে অনেক বিষয় জানবো। আমাদের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক মূল্যবান কথা আপনারা জানতে পারবেন এবং ছাত্রছাত্রীরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। জীবনে চলার পথে তার যে জীবন দর্শন, তার যে জীবন অভিজ্ঞতা, সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। উৎপলদা, প্রথমে আমাদের যে প্রশ্নটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে সাহিত্যের প্রতি এই যে অনুরাগ, আমরা জানি যে শিক্ষকতা তোমার কাছে একটা পেশা নয়, একটা প্রফেশন নয়, একটা প্যাশন। তো এই যে সাহিত্যের প্রতি তোমার এই গভীর অনুরাগ সৃষ্টি হলো, সেই অনুরাগ সৃষ্টির পেছনে কোনো বিশেষ গ্রন্থ বা কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ শিক্ষক কার প্রভাব রয়েছে, সেই শুরুর ইতিহাসটা দিয়ে যদি আজকের এই অনুষ্ঠান শুরু করো। সাহিত্যের প্রতি অনুরাগ এবং এই অনুরাগ আসার পেছনে যার ভূমিকা প্রধান বলে আমি মনে করি, তিনি আমার স্বর্গীয় পিতৃদেব মনীন্দ্রনারায়ণ অধিকারী। একেবারে ছেলেবেলায়, শৈশবে আমার বাবা রাত্রিবেলা কখনো গান গেয়ে, কখনো বা
রূপকথার গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়াতেন। এবং সেভাবেই আস্তে আস্তে তার সঙ্গে কাল যাপন করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তার কাছ থেকে সাহিত্যের বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু জেনেছি। তিনি ভালো আবৃত্তি করতেন। তার উদাত্ত কণ্ঠের আবৃত্তি, কবিতা পাঠ আমাকে ভীষণভাবে আমার সেই শৈশবে নাড়া দিয়েছিল এবং এভাবেই কবিতা পাঠ আবৃত্তির প্রতি অনুরাগ আমার জন্মায়। তিনি ভালো ছবিও আঁকতেন, যদিও প্রথাগত আঁকার শিক্ষা তার ছিল না। এবং আমিও হয়তোবা আমার সময়ে, আমি গ্রামাঞ্চলের মানুষ, তো সেই সময় সেখানে আঁকার কোনো প্রথাগত শিক্ষা আমারও ছিল না, কিন্তু আমি আঁকতে ভালোবাসি। তো সুতরাং একথা আমি বলতেই পারি যে আমার সাহিত্যের প্রতি অনুরাগ, এই অনুরাগটা আমার উত্তরাধিকার সূত্রেই পাওয়া। আসলে সাহিত্যের আলোচনার যে ব্যক্তি, সেটা অত্যন্ত একটা বৃহত্তর জগৎ। সংক্ষেপে বা স্বল্প সময়ে তার ব্যাখ্যা করাটা প্রায় কঠিন। কিন্তু তবুও আমরা যদি সাহিত্য বিষয়টাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, বিষয়টা কি, আসলে সাহিত্য কথাটা এসেছে শহীদ শব্দ থেকে। আর শহীদ শব্দের অর্থ হচ্ছে মিলন। এবার এই যে মিলন, যে শিল্প মাধ্যমে এই যে মিলন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ভাষার সঙ্গে ভাবনার, মানুষের সঙ্গে মানুষের, সময়ের সঙ্গে সময়ের, প্রজন্মের সঙ্গে প্রজন্মের এক দীর্ঘ প্রক্রিয়া। একজন সাহিত্যিক আসলে তো তিনি স্রষ্টা। তার যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মের সঙ্গে যখন রসজ্ঞ পাঠকের মিলন ঘটে পাঠকের মননের মধ্য দিয়ে, তখনই সাহিত্যের যে সার্থকতা, সেই সার্থকতাটা প্রতিপন্ন হয়। এবং সাহিত্যের মধ্য দিয়েই একজন সাহিত্যিক তার যে ভাবনা, তার জীবন দর্শন, তার সমাজ ভাবনা, সেই ভাবনাটাকে, এবং সর্বোপরি এ যুগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক শুভবোধ, মূল্যবোধ, নীতি নৈতিকতা বোধ, সেগুলো যদি তার সৃষ্টির মধ্য দিয়ে সমাজকে বৃহত্তর অর্থে ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে দিতে পারেন, তাহলেই তখন সেই সাহিত্যের সার্থকতাটা হয়। এবং আজকের যুগে বা আজকের সময়ে আমরা সাহিত্যের কাছ থেকে আমরা সেই বিষয়টাকেই অনেক বেশি আশা রাখি। একদম। অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে একটা সেতু, সেতু, সাহিত্য একটা সেতুর মতো করে কাজ করবে। সেটা পুরনোর সঙ্গে নতুনের হতে পারে, নতুনের সঙ্গে ভবিষ্যতের হতে পারে, একটা সেতুর মতো কাজ করছে সাহিত্য। এবং আমাদের সেই প্রসঙ্গেই আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন জানার খুব ইচ্ছে, যে ব্যবহারিক জীবনে শুধুমাত্র সাহিত্য বিষয়টাকে অনেকে খুব হালকা ভাবে নিয়ে নেয়, ভাবে হয়তো যে এমন একটা সাবজেক্ট, কি প্রয়োজন ছিল, সাধারণ মানুষের কথা বলছি, হ্যাঁ, কিন্তু বিষয়টা তো তা নয়। সাহিত্যের যে কথাটা বললে, যে ব্যাপ্তিটা রয়েছে, তো সেখান থেকে একটা পার্ট আমি যদি শুধু তুলে নিয়ে আসি, যে ব্যবহারিক জীবনে সাহিত্যের প্রয়োজনীয়তা কতটা, সেই বিষয়টি যদি তুমি তুলে ধরো, বোধ হয় ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে এবং সাহিত্য পাঠের যে আগ্রহটা, উৎসাহটা, সেটা তারা অনুভব করতে পারবে। আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের সমাজে সাহিত্য পাঠের যে প্রয়োজনীয়তা, আমাদের ভাষা শিক্ষা,
আমাদের বিদ্যালয় শিক্ষায় একটা শিশু যখন বিদ্যালয়ে যাচ্ছে, তার মাতৃভাষা তাকে শিক্ষার বৃহত্তর অঙ্গনে নিয়ে যাচ্ছে, এবং সেই সময়ে আমরা বলি না যে শিক্ষার্থীরা একটা নরম মাটির ঢালা, একদম তাকে যেভাবে গড়ে তোলা হয় সে সেভাবেই গড়ে ওঠে। তো সাহিত্য এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে আমরা শিশু শিক্ষার্থীকে একজন প্রকৃত মানুষ হওয়ার পথে আমরা সাহিত্য ভাবনার মধ্য দিয়ে তাকে এগিয়ে দিতে পারি। এবং সৎ সাহিত্য পাঠ এবং এই সাহিত্য পাঠের মধ্য দিয়েই সামাজিক কল্যাণকর যে ভাবনাগুলো, সামাজিক শুভবোধ, মূল্যবোধ যদি আমরা শিক্ষার্থীর মধ্যে আমরা দিতে পারি, যেটা আমাদের শিক্ষক সমাজের একটা পবিত্র কর্তব্য আমরা বলতে পারি, সেটা করতে যদি আমরা সক্ষম হই, সাহিত্য পাঠের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে যদি মানবিক মূল্যবোধের বিকাশ হয়, তাহলে মনে হয় এর থেকে আর ভালো কিছু হতে পারে না। এবং সেইটা বর্তমান সময়ে ভীষণ ভীষণ প্রয়োজন। একদম। এবং এখানেই তুমি যেটা বলতে চাইছো, আমি যেটা বুঝলাম যে ব্যবহারিক জীবনে, প্রতিদিনের জীবনে সাহিত্যের সেই মূল্যবোধগুলো যদি আত্মস্থ করা যায়, তাহলেই ধীরে ধীরে আমরা আরেকটা শুভ সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ নাগরিক আমরা পেতে পারি এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের ক্রমোন্নতি, মানে বলা যেতে পারে রকেট নয়, উল্কার গতিতে হচ্ছে ভীষণ রকম ভাবে। আমরা যারা আজ থেকে 50-55 বছর আগে জন্মেছি, এবং প্রযুক্তি বিজ্ঞানের যে উন্নতি আমরা যেটা দেখেছি এবং যেটা অনুধাবন করতে পারছি, প্রযুক্তি বিজ্ঞান আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। এবং একই সঙ্গে আমরা যে বিষয়টা অনেক সময় ছাত্রদের পড়াই, আমাদের পড়াতে গিয়ে, যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়েছে আবেগ, একদম একদম প্রাসঙ্গিক কথা। এইবার যেটা হয়েছে, মানে আগে সেকাল যদি আমরা আমাদের শৈশব কিংবা কৈশোর বা প্রাক যৌবনের কথা বলি, সেই সময় গ্রামীণ যে জীবনটা ছিল, সেখানে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা অলিখিত পড়াশোনার প্রতিযোগিতা দেখতাম। সকালে ওই যে আমাদের কবির ভাষায় যে পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, আর আমাদের গ্রামে সকালবেলা ঘুমটা ভাঙতো বাচ্চাদের পাঠের শব্দে, এবং সন্ধ্যা হলেই বাড়িতে বাড়িতে পড়াশোনার একটা পরিবেশ ছিল। আর এখন এটা অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা আমাদেরটা বলতে হয়, আমরা মানে যখন সবসময় গ্রামে যাওয়া হয় না, কর্মসূত্রে এখন শহরেই বসবাস করছি, কিন্তু যখন যাই, মানে সেই যে আনন্দটা, মানে বাচ্চারা বাড়িতে বাড়িতে পড়াশোনা করছে, মানে সেই যে সুখ, সেই সুখটা যেন এখন আর কিন্তু আমরা খুঁজে পাই না। এবং এর পাশাপাশি প্রযুক্তি বিজ্ঞান এগোবে, মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, আমরা তাকে গ্রহণ করব না, তাহলে তো আমরা পিছিয়ে যাব। সেটা তো না, প্রযুক্তি বিজ্ঞানকে আমরা গ্রহণ করব অবশ্যই, কিন্তু প্রযুক্তি বিজ্ঞানকে কখনোই এমন ভাবে যথেচ্ছ ব্যবহার করব না যা ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের আগামী প্রজন্মকে খননের দিকে নিয়ে যাবে। যেমন আধুনিক সময়ে অতিরিক্ত মুঠোফোনের ব্যবহার, মানে পড়াশোনা থেকে মনে হচ্ছে বিমুখ করে ফেলছে ছাত্র সমাজে। এবং আমাদের শিক্ষানীতিরও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে, যারা এর নির্মাতা। মোবাইল ফোনের ব্যবহার, করোনা কালে অনলাইন পড়াশোনায় হয়তো প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও
বর্তমান সময়ে আমার মনে হয় না যে ওই ছাত্রদের হাতে হাতে মুঠোফোনটা পৌঁছে দেওয়া খুব একটা শুভ প্রয়াস। সাহিত্যকে আমাদের সাথে নিয়ে পাথেয় করে মূলধন করে এগিয়ে যেতে হবে। কারণ যে বিষয়টি উৎপলবাবু আমাদের বললেন যে সাহিত্য পারে হৃদয়ের বিস্তার ঘটাতে, এবং বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোনো বিরোধ নেই। বরং আমরা দেখি, আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রচুর মনীষী যারা রয়েছেন, বিজ্ঞানী যারা রয়েছেন, যারা বিজ্ঞান সাধনা করেছেন, তারাও কিন্তু অনায়াসে এবং সফলভাবে সাহিত্য চর্চা করেছেন, হ্যাঁ, সাহিত্যের সাধনা করেছেন। সুতরাং এই বিষয়টিকে কিন্তু একেবারেই উপেক্ষা করা চলবে। উৎপলবাবুর সঙ্গে আমার একটা আলাদা একটা সম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন ভাবে সম্পর্কিত, ফলে আমি কিন্তু তুমি করে বলি। আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমেই চেষ্টা করেছিলাম আপনি বলতে, কিন্তু পারলাম না। এই যে হৃদ্যতা, এটা আমরা নাটকীয়তায় পরিণত করতে পারলাম না। তাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রাম চলবে। আপনাদের, আমাদের সকলেরই আমাদের শ্রদ্ধা ভাজন, কিন্তু সেই আন্তরিকতার টানে আমি কিন্তু উৎপলদাকে তুমি বলে ফেলেছি। আপনারা সেই ত্রুটিটুকু মার্জনা করবেন। আমার প্রিয় সাহিত্যিক, অনেকেরই প্রিয়, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ! একদম ছোটবেলা থেকে আজ পর্যন্ত রবীন্দ্রনাথে যাপন করি আমি, এটা বলা যেতে পারে। এবং প্রিয় গ্রন্থ যদি বলি আমি, প্রিয় গ্রন্থের ক্ষেত্রে যেহেতু গ্রামের মানুষ, গ্রামীণ প্রকৃতির কোলে মানুষ হয়েছি, সেক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার রচনা আমাকে ভীষণ রকম টানে, এবং তার পথের পাঁচালী কালজয়ী উপন্যাস, এটি আমার অত্যন্ত প্রিয় গ্রন্থ। ঠিক। এবার যে বিষয়টি জানতে চাইবো, যে তোমার জীবনের খুবই আনন্দের মুহূর্ত, এমন কোনো ঘটনা যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। আসলে আমাদের তো দুটো সত্তা থাকে, একদম। আমি ব্যক্তি উৎপল এবং আমি শিক্ষক উৎপল। একদম। তো আমার পিতৃসত্তা যেটা, সেটাতে আমার সবচেয়ে বড় আনন্দ আমার প্রথম সন্তান, তার মুখ দর্শন, এটা হচ্ছে আমার জীবনের প্রথম আনন্দ, বড় আনন্দ। কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি ভীষণ সুখ লাভ করি, সুখানুভব করি যখন কোনো ছাত্রের সাফল্যের সংবাদ আসে এবং সে পরিবেশ। কালকে ঘটনাটাই বলি। কালকে হঠাৎ গিন্নি আমাকে ফোন করলো যে এক ছাত্র এসেছে, দেখা করতে এলাম, এবং তার সুখের সংবাদটা যখন দিল যে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে সে সাফল্যের শিখরে পৌঁছে গেছে, এগুচ্ছে, তার বাবা রিক্সা চালক, সে কুচবিহার আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করতো। সেই ক্ষেত্রে আমরা যা সামান্য তার জন্য করতে পেরেছি সেটাকে সে মনে রেখেছে। তারপর কুচবিহার কলেজ থেকে গণিতে সাম্মানিক, তারপরে শিবপুর আইআইটি থেকে গণিতে মাস্টার্স করেছে, এবং এবার সে গণিতে গবেষণা করার অধিকারটা অর্জন করেছে। মানে এই সংবাদটা যখন দিল, মানে এই যে আনন্দে অবগাহন করা, একদম, হ্যাঁ, এর থেকে ভালো মুহূর্ত আমার মনে হয় না কোনো মাস্টারমশাইয়ের জীবনে হতে পারে। ঠিক তার উল্টো বিষয়টা, জীবনের সবচেয়ে যন্ত্রণার কোনো মুহূর্ত যা তোমাকে খুব নাড়া দিয়েছে, এমন কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করো। আমি যে আমি হয়ে ওঠার পিছনে যার অবদান, যেটা একেবারে আমাদের আলোচনার শুরুতেই আমি বললাম তোমাকে, আমার পিতৃদেব স্বর্গীয় মনীন্দ্র নারায়ণ অধিকারী। মানে যেদিন তিনি অমৃত লোকে যাত্রা করলেন, সেই দিনটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে যন্ত্রণার দিন। মানে আমাকে কখনোই ভাবতে পারতাম না আমার বাবাকে ছাড়া, আমার পিতৃদেবকে ছাড়া। মানে সেই দিনটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে যন্ত্রণার দিন। কোনো কারণে যখন মানসিক অবসাদ আসে, যখন প্রতিকূলতা আসে, সেই প্রতিকূলতা দূর করবার ক্ষেত্রে সাহিত্য কতটা সাহায্য করতে পারে, বিশেষত তোমার ক্ষেত্রে
সাহিত্য তোমাকে কিভাবে সাহায্য করেছে যখনই কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে? রবি ঠাকুরের গান, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জেনে করি ভয়। বাহ, এই যে মানসিক অবসাদ, সেই অবসাদকে জয় করবার জন্য তার আশ্রয়, তার কবিতা, তার গান। আমি একদম ছোটবেলা থেকেই কবিতা বলতে ভীষণ পছন্দ করতাম। এমনকি আমি যখন স্কুলে পড়ি, গ্রাম থেকে আমার স্কুলের দূরত্ব প্রায় 8 কিলোমিটার ছিল আর কি, তো সাইকেল চালিয়ে স্কুলে যেতাম, পাগলের মতো সাইকেল চালাতে চালাতে কবিতা আবৃত্তি করতাম। আমার সুখ, দুঃখ, যন্ত্রণা সবকিছুর উপশম ঘটায় সাহিত্যের বিভিন্ন আঙ্গিকগুলো। সেটা গান হতে পারে, কবিতা পাঠ হতে পারে, এবং সেটা কবিতা আবৃত্তি হতে পারে, এবং সাহিত্য পাঠ হতে পারে। এই প্রসঙ্গে আসব। আসলে উৎপল বাবু শুধু শিক্ষকতা নয়, তার জীবনে চলার পথে তার অনেকগুলো দিক রয়েছে। সেই দিকগুলোকে তিনি এক এক করে মিলিয়ে একটা বৃত্তের মতো তিনি রচনা করে নিয়েছেন, এবং তাতে করে আমি যে কথাটা প্রথমেই বললাম যে সবটুকু না জানলে বোধহয় উৎপল বাবুকে জানাটা আমাদের অসম্পূর্ণ থেকে যায়। তিনি যেমন উদাত্ত কণ্ঠে কবিতা আবৃত্তি করেন, ঠিক সেরকম ছবি আঁকতে ভালোবাসেন, ঠিক সেরকম বিদ্যালয়কে ভালোবাসেন, এবং তার এই কর্ম তৎপরতা সত্যি সকলের কাছে কিন্তু দৃষ্টান্ত। আমাদের আলোচনা চলতে থাকবে, আমরা আরো অনেক কিছু জানবো উৎপল বাবুর কাছ থেকে, কিন্তু তার আগে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উৎপল বাবুকে ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই সার্বিক যে উদ্যোগ, এটি যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পথ চলায় আমাদের সহায়ক হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখছি। চোখ রাখুন আমাদের পরবর্তী অংশে। যে এই দীর্ঘ কর্ম জীবন চলছে এখনো, তো ইতিমধ্যে যতটুকু পথ পেরিয়ে এসেছো, সেখানকার এই পথ চলার মধ্যে যা যা ঘটেছে তার মধ্যে থেকে কোনো উল্লেখযোগ্য ঘটনা যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, কর্মজীবনের কোনো উল্লেখযোগ্য ঘটনা। আসলে আমার কর্মজীবন দীর্ঘ বলা যেতে পারে, এবং খানিকটা বৈচিত্র্যময়। আমি দুটো প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছি। প্রথম এসএসসি থেকে আমি মুর্শিদাবাদে চাকরি করেছি, তারপরে তৃতীয় এসএসসিতে কুচবিহারে এসেছি। সুতরাং যে স্মৃতিগুলো আছে, 1994-এ সাহেবগঞ্জের ট্যাপড়াই প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষক হিসাবে যোগদান করি। তখনও আমার মাস্টার ডিগ্রি শেষ বছর ছিল। সেই স্কুলের যেটা অভিজ্ঞতা, মানে শিশুরা একজন শিক্ষককে কতটা আপন ভাবেন। মানে একদিন বিদ্যালয় শেষে ঘরে ফিরছি, হঠাৎ দেখি আমার পথ আটকে দাঁড়িয়ে গেল প্রথম শ্রেণীর সুকমল। অবাক, কি ব্যাপার বাবা? হঠাৎ ও পকেট থেকে দুটো পাকা খেজুর বের করে আমাকে বললো, মাস্টার খেজুর খাবো? মানে এই যে স্মৃতি, ঠিক এইটা ভুলবার নয়। আজও সুকমলের সেই যে আটটি আবেদন আমি ভুলতে পারি। দ্বিতীয় যে অভিজ্ঞতাটা আমার হয়েছে শিক্ষকতা জীবনের, মুর্শিদাবাদ জেলার বৈদ্যপুর হাই স্কুল, 2002 সালের 4ই সেপ্টেম্বর আমি সেই স্কুল ত্যাগ করে কুচবিহারের বর্তমান আমার বিদ্যালয় বিবেকানন্দের উদ্দেশ্যে রওনা দেব। ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে মানুষের মধ্যে একটা কৌতূহল, কি ব্যাপার, এত ভিড় কেন?
এর ওর কাছে জিজ্ঞাসা করছে, একদল ছাত্র ছুটতে ছুটতে এলো, একটা ঘড়ি নিয়ে মাস্টারমশাইকে দেবে যে কি ব্যাপার আজকে এত ভিড় কেন, যে আজকে আমাদের বাংলা মাস্টারমশাই চলে যাচ্ছে। মানে এই যে পরম প্রাপ্তি, মানে একজন শিক্ষক হিসাবে অত্যন্ত আনন্দের আমার কাছে যে আমি আসছি, আমার এই আশাটাকে ছাত্রদের মনকে কতটা নাড়া দিয়েছে। অবসর সময় কি করতে ভালোবাসো সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আসলে সেই অর্থে অবসর যাপন আমার হয় না, কারণ আমি কর্মে বিশ্বাসী, কর্ম করতে পছন্দ করি। আমার অবসর মানে হচ্ছে এই কবিতা পড়া, কবিতা পাঠ, অভিনয় করতে পছন্দ করি, তার সঙ্গে সম্পৃক্ত থাকি। আর এখন আমার ধ্যান জ্ঞান আমার বিদ্যালয়ের অলংকরণ, মানে প্রতিদিন সকালবেলা যদি আমি বিদ্যালয়ের একটু স্পর্শ অনুভব না করি, আমার যেন মনে হয় যে আমার দিনটা ভালো যাচ্ছে। হ্যাঁ, যেমন এর মধ্যে একটা বড় রকমের আঘাত এসেছে হঠাৎ করে বিদ্যালয়ে গাছ লাগাতে লাগাতেই, মানে হিমশীতলতার স্পর্শ, মানে পরলোক থেকে ফিরে এলাম। এবং তারপরে নার্সিং হোমের আইসিইউ এ শুয়ে শুয়েও ভাবছি যে আমি কখন স্কুলে যাব একটু। এবং তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পর স্কুলের স্পোর্টস, তখন আমার ব্যান্ডেজ খোলেনি, কিন্তু তারপরে আমি বিদ্যালয়ে এসেছি। ঠিক। এবং বিদ্যালয় নিয়েই আমার বর্তমানে অবকাশ যাপন। সাহিত্য চর্চায় সন্তানদেরকে উৎসাহী করার ক্ষেত্রে অভিভাবকদের কতটা সদর্থক ভূমিকা পালন করা উচিত বলে তুমি মনে করো, সেই দিকটি যদি একটু আলোচনা করো। আসলে শিক্ষার যে বৃত্ত, সেটা হচ্ছে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সকলের সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে শিক্ষা সম্পূর্ণতা লাভ করে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে আমাদের কাছে থাকে 5 ঘন্টা 6 ঘন্টা, বাকি সময়টা সে তার পরিবারের লোকজনদের সঙ্গে থাকে, তার অভিভাবকদের সঙ্গে থাকে। সুতরাং একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাহিত্যের যে সদর্থক ভূমিকাটা আছে, সেই সদর্থক ভূমিকা মাস্টারমশাইরা বিদ্যালয়ে যেভাবে তাদেরকে অনুপ্রাণিত করেন সাহিত্য পাঠের পাশাপাশি অভিভাবকদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার শিশুর ভবিষ্যৎ, আমার যদি গৃহ পরিবেশ ভালো না হয়, অভিভাবকরা যদি সচেতন না হয় তার সন্তানদের ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে, তাহলে বাহ্যিক যত শিক্ষাই প্রদান করা হোক না কেন একজন শিক্ষার্থীকে, সেই শিক্ষা কোনো কাজেই আসবে না। এবং সাহিত্যের প্রতি অনুরাগী করে তোলার ক্ষেত্রে পিতামাতার একটা ভালো রকম একটা সদর্থক ভূমিকা অবশ্যই থাকতে হবে, তাহলেই ভবিষ্যতের সুস্থ সমাজ গঠনটা সম্ভব হবে। একদম। অর্থাৎ ঘর থেকেই কিন্তু সেটা শুরু হবে। এবং সেক্ষেত্রে আমরা একটু সংযোজন করে দিতে পারি যে সাহিত্য শুধুমাত্র ছেলেমেয়েরা পাঠ করবে এটা তো নয়, আর নির্দিষ্ট বয়সের পর সাহিত্য চর্চা বন্ধ হয় সেটাও নয়। ফলে পরিবারের যদি সেই পরিবেশটা তৈরি করে দেওয়া যায়, সবাই যদি কিছুটা সাহিত্যের সঙ্গে সংযোগটা রেখে চলেন, তাহলেও হয়তো ছোট ছোট যারা রয়েছে, শিশু কিশোর যারা রয়েছে, তারা উৎসাহিত হবে এবং সাহিত্যের দিকে তারা মনটা দিতে পারবে। তাই কিশোরদের অবশ্য পাঠ্য 2-1টি যদি তুমি বলে দাও যে এগুলো পড়া উচিত তাদের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য, এবং সার্বিকভাবেই যে যে গ্রন্থগুলো পড়া উচিত বলে তুমি মনে করো, 2-1টি যদি একটু বলে দাও ছাত্রছাত্রীদের। ছাত্ররা অবশ্যই রবি ঠাকুরের জীবন স্মৃতি ছেলেবেলা পাঠ করবে। একদম জমিদার বংশের সন্তান হওয়ার পরেও বাহুল্যহীন যে জীবনাচরণের কথা আমরা রবীন্দ্র রচনায় পাই, আজকের প্রজন্মের সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ আমাদের বর্তমানের পরিবারগুলো অনুপরিবার হয়ে গেছে, সীমাহীন চাহিদা শিশুদের, এবং বাবা মা সেই চাহিদা মেটাতে গিয়ে তাদের ভালো করার থেকে
তাদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। তো সেই জায়গায় এই ধরনের সাহিত্যবাদ, এবং এর পাশাপাশি মহৎ মানুষ যারা, তাদের জীবনী পাঠ একদম সেটা অত্যন্ত জরুরি। বিবেকানন্দকে পড়বে, স্বামীজিকে পড়বে, রামকৃষ্ণ পরমহংসদেবকে পড়বে, এবং এর পাশাপাশি আর দুটো বিষয়ের কথা ছোটদের জন্য যেটা রয়েছে, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, এইটা অবশ্যই তাদের পড়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে ওরা উপেন্দ্র কিশোর রচনাবলীও পড়তে সুকুমার পারে, সুকুমার রায় এই সাহিত্য, সমস্ত হ্যাঁ, একদম সেটাও একদম পড়তে পারে। ব্যাকরণ নিয়ে তাদের কিছু জিজ্ঞাসা রয়েছে যে ব্যাকরণ ভালো নম্বর পেতে গেলে বা সঠিকভাবে চর্চা করার পদ্ধতিটা কি, সেটা যদি সংক্ষেপে একটু বলে দাও যে ব্যাকরণ চর্চাটা কিভাবে করাটা সঠিক। ব্যাকরণের শিক্ষাটা অবশ্যই তারা আরোহী পদ্ধতিতে করবে। এই পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, কাছের থেকে দূর, উদাহরণ থেকে সূত্রে উপনীত হওয়া। একদম মানে এইটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে তাদের শিক্ষাটা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তার মধ্য দিয়ে যে সূত্রে উপনীত হওয়া, এটা তাদেরকে ব্যাকরণ শিক্ষায় আগ্রহী করে তোলে। না হলে কি নিরস মুখস্থ তাত্ত্বিক হয়ে যায় ব্যাপারটা ওদের মুখস্থ কাছে। বিষয়টা যেটা, যেমন ধরো এমনটা যদি হয় যে কোনো ধরো অপিনিহিতির বিষয়টা, কোনো বঙ্গালী উপভাষিক অঞ্চলে বাচ্চারা গেল এবং সেখানে তাদের মুঠোফোনে সেখানকার মানুষের আলাপচারিতাটাকে তারা রেকর্ডিং করলো, এবং তারপরে যেটা তারা শুনবে, তারপরে দেখবে যে ভাষা প্রয়োগটা কি। সে তারা দেখছে লোকটা বলছে দেখা, লোকগুলো বলছে শূন্যা, লোকগুলো বলছে জাউলা। এবার এই তথ্য যেটা সে সংগ্রহ করলো, সেটাকে যখন বিশ্লেষণ করে দেখবে, তখন সে মজা পাবে। কি দেখবে যে প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে, যে শব্দ মধ্যস্থ ইকার এবং উকারকে তার উচ্চারণ স্থানের অব্যবহিত পূর্বে এনে সে উচ্চারণ করছে। ঠিক। তাহলে এই যে বিষয়টাকে বলা হচ্ছে অপিনিহিত। অপি কথার অর্থ হচ্ছে পূর্বে, নিয়তি কথার অর্থ হচ্ছে বসা। তাহলে এই যে এইটা যখন যে প্রক্রিয়াটা যখন সে জানলো, এবং জানার পরে তার মধ্যে যে একটা আনন্দে অবগাহন করা, সেইটা যখন তার হবে, তখন স্বাভাবিকভাবেই ব্যাকরণ শিক্ষার প্রতি কিন্তু তার আগ্রহটা ভীষণ রকম ভাবে বেড়ে যাবে। তখন আর ব্যাকরণটাকে নিরস বলে তার মনে হবে। একদম। আর এই জায়গাটাতেই আমি অ্যাড করব যে উৎপলদা যে কথাটা বললেন, যে এই জায়গাটাতেই এসে কিন্তু আমরা বলে থাকি ভাষাটাকে বিজ্ঞান, ভাষাও বিজ্ঞান। এই যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণ জানা, অবশ্যই তাদের ভেতর থেকে সেই আগ্রহটা জাগবে, উৎসাহটা জাগবে, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু শিখতে পারবে। খুবই চমৎকার ভাবে স্যার আমাদের জানালেন, এবং আশা করি তোমরা সেই পদ্ধতিতে পড়াশোনা করবে। এবং সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যের যে পার্টটা রয়েছে, সেক্ষেত্রে তাদের কিভাবে পড়াশোনাটা করা উচিত, এবং সঙ্গে অবশ্যই এটা সবারই জানার খুব আগ্রহ যে স্যার ভালো নম্বর পেতে গেলে আমাদের ঠিক কিভাবে এগোনো উচিত, সেই বিষয়টাও যদি সংক্ষেপে একটু বলে দাও। সাহিত্যে যদি ভালো নম্বর পেতে হয়, পরীক্ষায় ভালো নম্বর পেতে হয়, তাহলে অবশ্যই তো ব্যাকরণের খুঁটিনাটি বিষয়গুলো তাকে অবশ্যই জানতে হচ্ছে। কোনো বিষয়টাকে সে বাদ দিতে পারবে না, এবং ভালো লাগাটা যদি তার জুড়ে যায় শেখার সঙ্গে, তখন তাকে আর কেউ আটকাতে পারবে না, সে শিখবে। এবং এর পাশাপাশি সাহিত্যের যে বিষয়গুলো আছে, সেগুলো একদম লাইন ধরে ধরে বিষয়গুলোকে পড়তে হবে। কবিতাগুলো যতদূর সম্ভব মনে রাখার চেষ্টা করবে, কারণ এখনকার যে পদ্ধতি, প্রশ্নের যে দিকটা, সেটা হচ্ছে প্রচুর বিষয়মুখী প্রশ্ন থাকছে, এমসিকিউ এসিকিউ থাকছে। সেইটাকে সঠিক করলে পরে নম্বরটা এগিয়ে যাবে। আর প্রশ্নগুলো যেগুলো হয় বড় প্রশ্ন, 5 প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে বিচারধর্মী কিছু প্রশ্ন থাকে, কিছু বিষয়মুখী প্রশ্ন থাকে, এবং তার জন্য বিচারমুখী প্রশ্নের জন্য চরিত্র বিচার, নামকরণ বিচার, ছোট গল্প সার্থক হয়েছে কিনা বিচার, এই ধরনের প্রশ্নগুলো যেমন ঠিকঠাক করতে হবে। এবং সেটা যদি সে একবার বোঝে বিচারটা কি করে করতে হয়, সেটা শিখে গেলে কিন্তু তখন যে কোনো কবিতা, গল্প সে বিচার করতে পারে, চরিত্র বিচার করুক, কারণ চরিত্রটা তো সে গল্পের মধ্যে পড়ছে, ঠিক সেইটা। আর বিষয়টাকে যদি সে ভালো মতো পড়ে, তাহলে বিষয়মুখী প্রশ্নগুলোর ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না।
এবং সঙ্গে আমি শুধু একটা অ্যাড করে দিতে চাই যে সাহিত্যে ভালো নম্বর পেতে গেলে কিন্তু হাতের লেখার একটা বিশাল গুরুত্ব হাতের রয়েছে। লেখাটা রয়েছে এবং মানে পরিবেশনটা, বানান হাতের মাথায় লেখা এবং পরিবেশন পরিবেশন এই সুন্দরভাবে একটা উপস্থাপন package। করতে, একটা হ্যাঁ, package। কারণ সাহিত্য কিন্তু 2+2=4 পাবোই এমনটা নয়। আমাদের আলোচনা আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তবে শেষ করবার আগে সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের সম্পর্কে মাস্টারমশাইয়ের যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ সবকিছু মিলিয়ে অতি সংক্ষেপে শেষ করবার আগে তার মূল্যবান কিছু কথা সংক্ষেপে যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু থেকে থাকে সেটা আমরা শুনে নেব। উৎপলদা, ছাত্রছাত্রীদের জন্য অতি সংক্ষেপে যদি তুমি কিছু বলতে চাও। আসলে আমরা যারা শিক্ষক তাদের কাছে ছাত্রছাত্রীরা ভীষণ আপনজন, ভীষণ আদরের। তাদের ভালো, তাদের শুভ চিন্তা মাস্টারমশাইরা সবসময় করেন, আমরা সবসময় সেটা করি। আসলে পড়াশোনা বিষয়টা ভালো লাগার বিষয়। মানে আমাদের উত্তরবঙ্গে একটা প্রবাদ আছে, হাউসে বিদ্যা কৃপণে ধন। আগ্রহ যদি আমার না থাকে আমাকে জোর করে পড়ানো যাবে না। আর যার জন্য আমরা দেখেছি আমাদের ছোটবেলা থেকে বইগুলোর নাম কি থাকতো, আনন্দ পাঠ। মানে আনন্দে তুমি যা নেবে, আমি পড়াশোনা করছি, আমার পড়াশোনাটা আমি আনন্দে নেব, এর থেকে ভালো কিছু হতে পারে না। তুমি যদি পাঠে আনন্দ পাও, বিশেষত সাহিত্য পাঠে আনন্দ পাওয়াটাই স্বাভাবিক। সেই আনন্দে অবগাহনই তোমাদেরকে ক্রমান্বয়ে শিক্ষার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে। আনন্দে যদি পাঠ করো, তুমি ব্যক্তি জীবনে সফল হবে, পরিবারকে দিতে পারবে, সমাজকে দিতে পারবে। সেজন্য বলছি ছাত্রীদের উদ্দেশ্যে, যাই পাঠ করো না কেন শিক্ষার সঙ্গে সম্পর্কিত সেই পাঠটা যেন তোমাদের অবশ্যই আনন্দ পাঠ হয়। বাহ, আমাদের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করছি, কিন্তু সবার অনুরোধ এবং আমারও ব্যক্তিগতভাবে অনুরোধ, উৎপল বাবুর অনেকগুলো দিক রয়েছে, সৃষ্টি, সৃজনশীলতা, কিন্তু তার সেই বহুমুখী প্রতিভার প্রকাশ তো আমার আজকের এই অনুষ্ঠানে পরিপূর্ণভাবে সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব তার একটি ঝলক দিয়ে। তার কণ্ঠে আজকে আমরা একটি অন্তত কবিতা আবৃত্তি শুনব, এবং সেই আবৃত্তি শুনতে শুনতে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। তবে শেষ করবার আগে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট আবার রয়েছে, অনুরোধ সবার উদ্দেশ্যে, যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন। প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টায় আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হয় গুণীজনের সঙ্গে সুমন এই অনুষ্ঠানটি। যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ভালো বার্তা সকলের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন। আজকে উৎপল বাবুর আবৃত্তির মধ্য দিয়ে শেষ হোক আজকের এই অনুষ্ঠান। শুভরাত্রি। আমাদের ডান দিকে ধস, বায়ে গিরি খাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাত। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘরে গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই,
তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি।